এই দেখুন দুম করে ঘুরে ফেললো। যারা ইভি নিয়ে আসবেন এখানে দেখুন চার্জিং স্টেশন আছে ইভির জন্য। যারা বলেন লরির প্রতি সিম্প্যাথি, দেখুন সামনে 3টে লরি জিগজ্যাগ প্যাটার্নে যাচ্ছে। এই চা বাগান দেখলেই মনে হয় না আমরা উত্তরবঙ্গে এসে গেছি। তীব্র দাবদাহে দক্ষিণবঙ্গের অবস্থান যখন পৃথিবী ও সূর্যের ঠিক মাঝে, ঠিক তখনই এই গরমের উত্তাপ থেকে বাঁচতে আর পয়লা মে ছুটি কাজে লাগাতে আমরা ঠিক করলাম যাওয়া যাক উত্তরবঙ্গের দিকে। যাওয়া যাক বললেই তো আর যাওয়া হয় না, না কোনো ট্রেনের টিকিট আছে, না বাসের টিকিট আছে, না ফ্লাইটের টিকিট আছে। ফ্লাইটের টিকিট আছে কিন্তু অনেক দামি, তাই না থাকারই সমান। তাই ভাবলাম বেরিয়ে পড়ি আমাদের নেক্সনকে নিয়েই আরেকবার। সাথে দেখে নেওয়া যাবে NH34 বা NH12 বর্তমান অবস্থা কীরকম, কটা বাইপাস ওপেন হলো, কতগুলো রাস্তা 4 লেন হলো, কোনখানটাই বা 6 লেন। তাই আপনারা থাকুন এই ভিডিওতে আমাদের সাথে আর দেখতে থাকুন শেষ পর্যন্ত। যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি আপনারা যারা গাড়ি নিয়ে পরবর্তীকালে ভাবছেন কলকাতা থেকে শিলিগুড়ি যাবেন, তারা একদম নিঃসংকোচে নির্দ্বিধায় যেতে পারবেন, কারণ পুরো রাস্তাটাই হবে আপনাদের চেনা। সময় এখন 4:52 আর আমরা বেরিয়ে চলেছি আবার একটা আমাদের নতুন ট্রিপের জন্য। আমাদের গাড়ি মোটামুটি রেডি, অনেকক্ষণ আমরা দিয়ে দিয়েছি কোল্ড স্টার্টের জন্য। এবার লাগেজ করতে হবে লোড। তার আগে আমি একটা কাজ করি, আমার এই ড্রোনের ব্যাগটাকে আমি ঢুকিয়ে দিই হচ্ছে এমনি সিটের জায়গাতে। এখান থেকে আমরা নেব হচ্ছে রাইট টার্ন। এটা তো সকালবেলা, সেজন্য এখানে কোনো সিগন্যাল কাজ করছে না, এমনিতেই রাইট টার্ন নিতে হবে। সুগন্ধার মোড় দিয়ে দিল্লি রোডে ওঠার পর প্রথম যে জায়গাটাতে আমাদের একটু বেশি করে অ্যাটেনশন দিতে হয় সেটা হচ্ছে এই মগরার ফ্লাইওভারে। কারণ এই মগরার ফ্লাইওভারে কিন্তু দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে যায়, আর যে রাস্তাটা নর্থ বেঙ্গলের দিকে যায় বা কল্যাণীর দিকে যায় সেই রাস্তাটাও কিন্তু পরে আবার দুভাগে ভাগ হয়। এই ফ্লাইওভার থেকে কিন্তু 3 দিক দিয়ে যাওয়া যায় নর্থ বেঙ্গল। একটা যাওয়া যায় আপনি যদি সোজা বর্ধমানের দিকে বেরিয়ে যান, সেই বর্ধমানের দিক দিয়ে যেতে পারেন। দ্বিতীয় যেতে পারেন আপনি যদি কল্যাণীর দিক দিয়ে যান, তাহলে আপনি যেতে পারেন STKK রোড দিয়ে। কল্যাণীর দিক দিয়ে মানে যে রাস্তাটা আপনার কল্যাণীর দিকে যায়, ঈশ্বরগুপ্ত সেতু ওঠার আগে আপনাকে STKK রোডের দিকে চলে যেতে হবে। আর 3 নম্বর যেটা আমরা আজকে যাব সেটা হচ্ছে এখান থেকে ঈশ্বরগুপ্ত সেতু পেরিয়ে কল্যাণী শিল্পাঞ্চলের মধ্যে দিয়ে গিয়ে আমরা কল্যাণী এইমসের পাশ দিয়ে যাব এবং উঠব হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 34-এ। যেরকম বলছিলাম আপনাদের, সামনের এই পয়েন্ট থেকে কিন্তু বাঁ দিকে বেঁকে গেলে হবে STKK রোড, আর সোজা গেলে কিন্তু আমরা চলে যাব ঈশ্বরগুপ্ত সেতু হয়ে কল্যাণীর দিকে। ঈশ্বরগুপ্ত সেতুতে ওঠার জন্য কিন্তু 10 টাকা টোল দিতে হয়। এই টোল, আমার একটা বক্তব্য আছে, এটা কিন্তু যেরকম আমরা টোল কালেকশন হয় ফাস্ট্যাগ থেকে সেরকম টোল কিন্তু না। এটা সাধারণত মনে হয় লোকালি কোনো সংস্থা এই টোলটা কালেক্ট করে। আমি বলতে পারবো না এটা কতদূর লিগাল বা কতদূর ভ্যালিড, বা ওনারা বলেন এটা ওনারা এই ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করেন। আর এই ব্রিজে কিন্তু ভারী গাড়ি চলাচল কোনোভাবেই অ্যালাউ নয়, শুধু ছোট গাড়ি এই ব্রিজ দিয়ে চলতে পারে। আমরা এখন যাচ্ছি কল্যাণী এইমসের পাশ দিয়ে। ওরে বাবা, এ তো বিশাল লাইন। ওই যে দূরে দেখা যাচ্ছে হচ্ছে ওটা NH34, আমরা এগিয়ে যাচ্ছি NH34-এর দিকে। আর 500 মিটার পরে আমাদের লেফট নিতে হবে, লেফট নিয়ে ওই রাস্তাটায় আমরা মার্চ করে যাব। এই যে এখান থেকে যে আমরা যাচ্ছি, এবার এই যে 4 লেন রাস্তাটা, এখনও টোটাল ডিস্টেন্স আমাদের 531 কিলোমিটার বাকি আমাদের হোটেল পর্যন্ত। তো সেটা যদি আমরা একটা সাইডেও রাখি, আমরা মার্চ করে গেলাম NH34-এ। বাট এই টোল এটা কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে, স্ট্রাকচার সবই রেডি এখানে, তখন কিন্তু টোল দিতে হবে। এখানে অ্যাকচুয়ালি সবাইকে টোল দিতে হবে, 60-65 টাকা তো টোল মিনিমাম হবে, 75 টাকা এরকমই আই গেস হবে। আজকে আমরা যাচ্ছি, এখন লোকসভা ভোট চলছে, দুটো ফেজের মধ্যেখানে টাইম এটা। তো জায়গায় জায়গায় স্ট্যাটিক সার্ভাইলেন্স টিম SST কিন্তু চেকিং আছে। তো সেই SST চেকিং মানে দরকার হলে কিন্তু মানে নাকা চেকিংয়ের মতো দাঁড় করিয়ে গাড়িতে কি আছে, ডিকিতে কি আছে সব কিন্তু চেক করতে পারে। দেখুন, কেউ যদি স্পিড লিমিট দেখতে চান না, এই রাস্তায় গাড়ির স্পিড লিমিট হচ্ছে 100, আর বড় গাড়ি লরি ট্রাক তার স্পিড লিমিট হচ্ছে 80। এটা 100 চালানোর মতনই রাস্তা, কারণ এখানে কোনো প্রবলেম নেই রাস্তাটা 100-তে যাওয়ার জন্য। আমরা চলে এলাম চাকদা। যাদের বনগা যাওয়ার দরকার তারা এখান থেকে রাস্তা ডিভাইড হয়ে যায় বনগা যাওয়ার জন্য। আগে মনে আছে আমাদের বাড়ি থেকে বনগা আসতে হলে মানে কত কাঠখড় পোড়াতে হতো। এই রাস্তাগুলো সব ভেতর দিয়ে কল্যাণী ভেতর দিয়ে আসতে হতো, জঙ্গল ভাঙা রাস্তা তার মধ্যে দিয়ে। কিন্তু এখন এত সুন্দর রাস্তা হয়ে গেছে, মানে কোনো সমস্যাই নয় কেউ যদি আসতে চান তার জন্য। এই চাকদা ফ্লাইওভার কিন্তু আগে মানে অনেক দিন চালু হয়নি, তখন প্রচুর জ্যাম হতো।
এখন যেটা করেছে একদিকটা চালু করে দিয়েছে ওয়ান ওয়ে, মানে একটা ওয়ে দিয়েই, মানে এটা শিলিগুড়ি টু কলকাতার যে রুটটা সেটা খুলে দিয়েছে, সেটা দিয়েই দুদিকের গাড়ি যাচ্ছে। দেখুন অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে রানাঘাটের ঢোকার আগে, রানাঘাট আমরা ঢোকেনি, রানাঘাটে চূর্ণী নদীর ওপর আমরা এটা ক্রস করলাম এই ফ্লাইওভারটা। দুদিকে খোলা রয়েছে, নতুন ফ্লাইওভার বানিয়েছে, তাও কাদা করছে, ছোট গাড়ি থেকে শুরু করে বাস পুরো উল্টো দিকের লেন ধরে আসছে। এই হাই স্পিড রাস্তা এখন উল্টো দিকের লেন ধরে আসছে, মানে যে কোনো সময় এখানে তো কারোর যদি অ্যাটেনশন কম থাকে তাহলে তো প্রবলেম হতেই পারে, তাই না? এই দেখুন দুম করে ঘুরে ফেললো, মানে অভ্যাসটা তো যায়নি না, মানে অভ্যাস কি গেছে নাকি? তাই কৃষ্ণনগর 30 কিলোমিটার, ফুলিয়া 7 কিলোমিটার এখান থেকে। রানাঘাট স্টেশনের ফ্লাইওভার আই থিঙ্ক এগুলো, মানে সরকার আমাদের জন্য বানিয়ে দিয়েছে এই যে ফ্লাইওভারগুলো দিয়ে যাচ্ছে, নয়তো নিচের দিকে যেতে গেলে আমরা মানে কি অবস্থা যে হতো। রানাঘাটে এরকম 3-4টে ফ্লাইওভার আছে, একটা চূর্ণী নদী, একটা বোধহয় কি মিশন গেট না কি বলে, ওটাই রেলওয়ে গেটের ফ্লাইওভার, আরেকটাও কিছু আছে, মানে 3টেই প্রবাবলি চালু হয়ে গেছে। নভেম্বরে যখন আমরা গেলাম বাসে করে, তখন প্রায় কটার সময় বাস দিলাম? 7:10। হ্যাঁ, তো কৃষ্ণনগর পেরোতেই রাত্রি 1টা বেজে গেছে তো, রাইট। আচ্ছা, সামনে দিয়েও কৃষ্ণনগরের একটা এন্ট্রি আছে, রাইট। কৃষ্ণনগর টাউনটা কিন্তু খুব কনজেস্টেড, আমি একবারই গেছিলাম, আমাকে ধরেছিল ওয়ান ওয়ের জন্য কৃষ্ণনগরে, আমি জানি না, গুগল ম্যাপের রাস্তা দেখে চলে গেছি, ভেতরে এত কনজেস্টেড রাস্তা, বলছে স্যার এই রাস্তাটা তো ওয়ান ওয়ে। তারপর একটা গাড়ির ছবি তুললো, এবার আমি বললাম যে আমি না জানলে আমি কি করব বলুন, আমার তো কিছু করার নেই। তো তারপরে কিছু বললো না, তারপরে দেখছি কেস টেস কিছু দেয়নি। তো এর মধ্যেখানে মানে ব্যাপারটা হচ্ছে এই আরেকটা জিনিস বলার, এই যে বাইরের জায়গাগুলোতে যেখানে ওয়ান ওয়ে আছে, বা ধরুন একটার পরে ওয়ান ওয়ে, দুটোর পরে ওয়ান ওয়ে, এই জিনিসগুলো যদি কোথাও প্রপারলি এমন জায়গায় ডিসপ্লে না করা থাকে যাতে ড্রাইভারের গাড়ি চালাতে চালাতে চোখে আসে, মানে আপনি ধরুন একটা জায়গায় লিখে রেখেছেন, এবার সেখানে মানে সাধারণত একটা লোক গাড়ি চালালে তার একটা নজর থাকে রাস্তার দিকে, কিন্তু অত ডিটেলসে তো সে দেখতে পাবে না, তাই না? তো সেই ব্যাপারগুলো হচ্ছে কিছু করার নেই। তো যদি প্রশাসন যদি সেইগুলো একটুখানি ক্লিয়ারলি ইন্ডিকেট করে রাখে তাহলে তো আইন কেউই ভাঙবে না, এবং যদি তারা চায় যে লোকে আইন ভাঙুক তাহলে অন্য ব্যাপার। সেই এইটা তোমার লেখা থাকতো মনে আছে, NH 34 টোল রোড স্টার্টস হেয়ার, এইখান দিয়ে এসে সেই মিশতো এখানে রাস্তাটা। বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এসে গেছি হোটেল নীলাচলে। আর বিশ্বাস করবেন না আপনারা, আমরা যখন লাস্ট এসেছিলাম, আমরা এসেছিলাম হয়তো 2022 সালে, রাইট? 2022 সালের সেপ্টেম্বরে যখন এসেছিলাম তখন তো মানে একরকম রাস্তা ছিল, এই জায়গাটা 4 লেনে ছিল, কিন্তু এই 4 লেনে ওঠার রাস্তাটা পুরোপুরি আলাদা ছিল, মানে কল্পনা করতে পারবেন না কতখানি চেঞ্জ হয়ে গেছে। আর এই আমাদের গাড়ি আমরা এখানে রাখলাম, এখানে দেখুন টয়লেট ফেসিলিটি আছে, জেন্টস লেডিস দুরকমই, এবং এটা মোটামুটি ঠিকঠাক। তো আমরা এখানে দাঁড়ালাম, একটু চাটা খাবো। আর এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যারা ইভি নিয়ে আসবেন এখানে দেখুন চার্জিং স্টেশন আছে ইভির জন্য। তো এবং এই চার্জিং স্টেশনটা কিন্তু ডিসি ফাস্ট চার্জার টাটা পাওয়ারের, আর এখানে CCS2 হচ্ছে সকেট টাইপ। তো যারা এই মানে ইভি নিয়ে আসতে চান তাদের জন্য তো স্বর্গরাজ্য, হোটেল নীলাচলে অবশ্যই চলে আসবেন, এবং নীলাচলে চলে আসার পর আপনার এখান থেকে চার্জও করে নিতে পারবেন। রাস্তা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। চা আছে কি বললো? লাল চা আছে, তাই তো? রাস্তায় কিরকম চেঞ্জ দেখলে? আচ্ছা, মানে তুমি তো আগেও এসেছিলে। আমূল চেঞ্জ হয়ে গেছে। আমূল চেঞ্জ হয়ে গেছে না রাস্তাটা? হ্যাঁ, আমূল চেঞ্জ হয়ে গেছে, মানে যে আমরা যেরকম আফসোস করতাম যে দিল্লিতে চাকরি নেব আর হিমাচল যাব পাহাড় দেখতে, মানে এই রাস্তাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, দার্জিলিং এ অ্যাক্সেস করার রাস্তা, মানে বিশ্বাস করবেন না 100 কিলোমিটার আমরা রাস্তা চলে এলাম, এবং 100 কিলোমিটারটা বড় কথা নয়, আমরা যেভাবে এসেছি, যে জায়গা দিয়ে এসেছি, মানে রাস্তা আমূল চেঞ্জ এবং খুব সুন্দর। অপার যখন ড্রোনটা ওড়ালাম একটা ট্রেন গেল না, আমি এতক্ষণ রেখে দিলাম ওপরে, এবার একটার পর একটা ট্রেন যাচ্ছে, এটা হচ্ছে লালগোলা লাইন, মানে যেটা কৃষ্ণনগর থেকে লালগোলা যাচ্ছে। 126 কিলোমিটার 127 কিলোমিটার আসার পরে আমরা আমাদের আজকের প্রথম টোল প্লাজায় ঢুকছি। তো এই টোল প্লাজাটা, এটা কোথায়? এটা হচ্ছে বহরমপুর টোল প্লাজা, বহরমপুরে যাওয়ার টোল প্লাজা, বহরমপুর এখনও তো আসেনি। তো সোজা লেনটা দিয়ে আমরা ঢুকে যাই। এখন তো ফাস্ট্যাগের যুগ, দেখি ফাস্ট্যাগটা কত তাড়াতাড়ি কাটে।
এর নাম হচ্ছে KBHL, মানে কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে লিমিটেড। ঘড়িতে সময় 8:34। বেশ কিছুক্ষণ হলো আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে বহরমপুর বাইপাসে ঢোকার ঠিক আগে। তো আপনাদেরকে দেখাবো যে আমি গোপ্রো গাড়ির ফুটেজ দেখাবো, গাড়ির ড্যাশ ক্যামেরা মানে উইন্ডস্ক্রিন থেকে। এই সামনে থেকে যে রাস্তাটা যাচ্ছে ডান দিকে যদি দেখে যান সেটা হচ্ছে বহরমপুর বাইপাস। আর প্রচণ্ড গরম, আপনি কি বলবো, মানে গাড়ি থেকে নেমে যাবে ভিডিও করবো কোনো ইচ্ছাই করছে না। এই যে সামনে রাস্তাটা দেখছেন, দেখুন এটা হচ্ছে বাইফার্কেট হয়ে গেছে ডান দিকে। মানে যদি আপনাকে বহরমপুর টাউন ঢুকতে হয়, পরিষ্কার এখানে ইন্ডিকেশন আছে বহরমপুর টাউন ঢুকতে গেলে আপনাকে বাঁ দিকে রাস্তা ধরতে হবে, আর যদি আপনাকে বহরমপুর বাইপাস ধরতে হয় আপনাকে এইভাবে স্ট্রেট এখান থেকে বেরিয়ে যেতে হবে। এইভাবে, এই যখন যেভাবে আমি যাচ্ছি সেইভাবে আপনাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আর এই বহরমপুর বাইপাসটা হওয়ার কারণে কিন্তু অনেক লাভ হয়েছে এই অঞ্চলের। মানে কি বলবো, আপনার টাইম এতটা শর্ট হয়ে গেছে। আমি যখন দাঁড়িয়ে এতক্ষণ ভিডিও করলাম এত কিছু, তো এই জিনিস আমি এই টাইমটা ইজিলি মেক আপ করে নিলাম। As the chemicals, they take us higher. The night's young and it's just begun. As she puts her hand in, we wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. যারা বলেন লরির প্রতি সিম্প্যাথি, দেখুন সামনে 3টে লরি জিগজ্যাগ প্যাটার্নে যাচ্ছে। আমাদের আজকে দ্বিতীয় টোল প্লাজা। এবারে তাও টোল প্লাজাগুলো থাকার বা টোল প্লাজাতে টাকা দিচ্ছি তার একটা মিনিং মনে হয় কিছুটা রয়েছে, কারণ এত সুন্দর বাইপাস বানিয়ে দিয়েছে, রাস্তার কোয়ালিটি ঠিকঠাক এখন অবধি যা দেখলাম। কিন্তু এগুলো না হয় যদি যেখানে যেখানে টোল নেয় সেখানে এটা খুব মানে বিরক্তিকর বা খারাপ লাগে। বহরমপুর ফারাক্কা টোলওয়েজ লিমিটেড। সময় সকাল 9:07। আর আমরা দাঁড়িয়েছি কোথায়? আমরা দাঁড়িয়েছি হচ্ছে পাপ্পুদা ধাবাতে। পাপ্পুদা ধাবাতে আমরা দাঁড়িয়েছি একটু ব্রেকফাস্ট বা কিছু একটু পেটটা ভরানোর জন্য, নয়তো মাথা ধরে যাবে। এই পাপ্পুদা ধাবা হচ্ছে বহরমপুর বাইপাস থেকে যখন আমি মেন রাস্তায় উঠবো, মানে হাইওয়েতে উঠবো, তারপরে টোল আছে, এই টোলটা ক্রস করে হচ্ছে এই পাপ্পুদা ধাবা। এখানে দেখলাম মানে মোটামুটি ভালোই, আই থিঙ্ক এখানে একটা ইন্ডিয়ান অয়েলের পাম্পও রয়েছে। যাই ভেতরে দেখি কি খাওয়া যায়। এক প্রকার না জেনেই এই পাপ্পুদা ধাবায় দাঁড়িয়েছিলাম, কিন্তু যেটা দেখলাম আমরা নিয়েছিলাম হচ্ছে রুটি আর চানা। একটু লাইট খাবার চাইছিলাম, প্রচণ্ড গরম। চানাটা কিন্তু সত্যিই লাইট ছিল, আর রুটিটাও ভালো, পরিষ্কার পরিচ্ছন্নতা বেশ সুন্দর। আর তার থেকে বড় কথা হচ্ছে বাথরুম ফেসিলিটি আছে, জল কোল্ড ড্রিঙ্কস আপনি সবই পেয়ে যাবেন। তাহলে নর্থ বেঙ্গল যদি আপনারা যান বা মালদা যান বা কোথাও যান, এই পাপ্পুদা ধাবায় দাঁড়িয়ে কিন্তু আপনারা অবশ্যই লাঞ্চ, ব্রেকফাস্ট বা ব্রাঞ্চ সব কিছুই করতে পারেন। আর আমাদের কিন্তু খুব ভালো লেগেছে এখানে দাঁড়িয়ে। আর খাওয়া দাওয়ার পরে না একটা শান্তি আসে, যদি জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তো সেই দিক দিয়েও এটা পারফেক্ট। 10:51, প্রায় 11টা। আর আমরা ঢুকছি হচ্ছে ফারাক্কা ব্রিজ। এবার ফারাক্কা ব্রিজ ক্রস করলে আমরা গঙ্গাকে ক্রস করে যাব, গঙ্গা নদীকে, আর দক্ষিণবঙ্গ থেকে চলে যাব উত্তরবঙ্গের দিকে। সামনেই পড়বে হচ্ছে পারদেশি ধাবা, কিন্তু এবার আর পারদেশি ধাবাতে আর দাঁড়াবো না, কারণ অলরেডি ব্রেকফাস্ট করে নিয়েছি। আর 11:30 এখন লাঞ্চ করেও আই ডোন্ট থিঙ্ক সেরকম কোনো লাভ হবে। এগিয়ে যাই যতটা যাওয়া যায় সামনের দিকে। পলসন্ডা পর্যন্ত যে রাস্তাটা ছিল সেটা কিন্তু খুব ভালো মসৃণ রাস্তা, মানে রাইট ফ্রম কল্যাণী, ঠিক আছে। বাট পলসন্ডার পর থেকে ফারাক্কা ব্রিজ ক্রস করা পর্যন্ত যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু অত্যন্ত অবস্থা খারাপ। বেশিরভাগ জায়গাতে অবস্থা খারাপ বলতে রাস্তাতে বড় বড় জায়গাতে দেবে গেছে পিচ দিয়ে, সেখানে গর্তের মতো হয়ে গেছে, জায়গায় জায়গায় উঁচু নিচু, মানে হঠাৎ করে হাইওয়ের মধ্যে আপনি দেখবেন আমার গাড়িটা মানে লাফিয়ে উঠলো 70-75 স্পিডেও। তো সেইগুলোর মানে জন্য এই মানে অবভিয়াসলি এই রাস্তাটাকে তো ভালো বলতে পারবো না। আবার এই রাস্তাটা ভালো থাকে নর্মালি, এবার দেখা যাক কী হয়।
আমরা আছি শিলিগুড়ি থেকে মাত্র 190 কিলোমিটার দূরে, রায়গঞ্জ বাইপাসে ওঠার ঠিক একটু আগে। সময় এই মুহূর্তে 12টা বেজে 38 মিনিট। আমরা সেই যেখানে ব্রেকফাস্ট করেছিলাম, তারপরে একবার এসএসটির জন্য দাঁড়িয়েছিলাম, তারপরে এখানে লাঞ্চের জন্য দাঁড়াচ্ছি। গাড়িটা এখানে রাখলাম, আর এই একটা রেস্টুরেন্ট আছে ঘরে ও বাইরে, ঠিক আছে? ঘরে ও বাইরে মোটামুটি দেখলাম 4 রেটিং আছে, এর থেকে ভালো এখানে কিছু পাওয়া যাবে না। এটাও হয়তো ভালোই হতে পারে, আমি তখনও খাইনি। তবে সকালে যে পাপ্পু ধাবায় দাঁড়িয়েছিলাম সেখানকার খাবার কিন্তু বেশ ভালো ছিল, আর দামও রিজনেবল। আর আমার আরেকটা যে পরিষ্কার পরিচ্ছন্ন তো বলেইছি, তো এইবারে এখানকারটা কেমন হয় দেখি, সেই বুঝে আপনাদেরকে জানাবো। যদি ভালো হয় আপনারা এখানে অবশ্যই আসতে পারবেন, আমি রেকমেন্ড করে দেবো যদি ভালো হয়। আর এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 34/12। আমরা জাস্ট এখান থেকে একটু লাঞ্চ করে নিয়ে 12:30 বাজে, তো এই মোটামুটি 1-1:30 নাগাদ বেরোবো। গুগল যদিও রায়গঞ্জ বাইপাস দেখাচ্ছে না, গুগল রায়গঞ্জের ভেতর দিয়ে দেখাচ্ছে, তাহলে দেখাচ্ছে অ্যারাইভাল টাইম তো 4:50 মতো, ঠিক আছে? আমরা তো রায়গঞ্জ বাইপাস যদি ধরতে দেয় ধরবো, দেখি তারপরে কত আগে হয় অ্যারাইভাল, কতটা টাইম কমাতে পারি আমরা। আর এইবার আমরা উঠে যাচ্ছি রায়গঞ্জ বাইপাসে। এই যে দেখুন স্ট্রেট রাস্তাটা যাচ্ছে ফ্লাইওভারের ওপর দিয়ে, এটাই রায়গঞ্জ বাইপাস। আর যদি রায়গঞ্জ শহরে ঢুকতে হতো তাহলে বাঁদিকে সার্ভিস লেনে উঠে গিয়ে এই রায়গঞ্জ বাইপাসের নিচ দিয়ে, ফ্লাইওভারের নিচ দিয়ে আমাকে ডান দিকে চলে যেতে হতো রায়গঞ্জ শহরের জন্য। এতদিন যেটা ছিল NH34 বা NH12 দিয়ে শিলিগুড়ি যাওয়ার একমাত্র রাস্তা। কিন্তু আপনারা সবাই জানেন রায়গঞ্জ শহরের মধ্যে রাস্তা হচ্ছে 2 লেন, অর্থাৎ একই রাস্তায় আপ ডাউন দুদিকের গাড়ি যায়। এবং তারপরে তো রায়গঞ্জ শহরের মধ্যে সিগন্যাল আছে, সেখানে বিভিন্ন রকম বাজার আছে। তো সবাই জানেন কতটা অসুবিধার মধ্যে দিয়ে যেতে হতো, প্রায় 1 ঘন্টা লাগতো রায়গঞ্জ পেরোতে। কিন্তু থ্যাঙ্কস টু দ্য গভর্নমেন্ট, যারা এই 7 কিলোমিটার লম্বা বাইপাসটা তৈরি করেছে, এবং এটা আজ থেকে কিছুদিন আগে চালু হয়ে গেছে। এই এপ্রিলের ধরুন 27-28 তারিখ বা 30 তারিখ থেকে এই বাইপাসটা চালু হয়ে গেছে। বাইপাসটা তৈরি হয়েছিল প্রায় 4 বছর ধরে, অনেকটাই তৈরি হয়ে গেছিলো 80-85%, কিন্তু একটা রেল ব্রিজের উদ্বোধন বাকি ছিল বা রেল ব্রিজ কনস্ট্রাকশন বাকি ছিল, সেই জন্য বাইপাসটাকে চালু করেনি। তো এখন এবার আমরা দেখছি বাইপাস চালু হয়ে গেছে, বাকিটা আপনাকে দেখাবো পরের গোপ্রোতে ক্লিপ। এই যে সামনের যে ব্রিজটা দেখছেন না, এটা হচ্ছে রেল লাইনের ওপর দিয়ে একটা ব্রিজ। এই ব্রিজটাই তৈরি হয়নি এতদিনকে, মানে এবার না তৈরি হওয়ার জন্য গুগলও জানে না, গুগলের রুট দেখাচ্ছে কিন্তু অন্য, গুগল নিচ দিয়ে দেখাচ্ছে। একটাই ব্রিজ চালু হয়েছে, সেটা হচ্ছে এটা কলকাতা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছে। যেগুলো উল্টো দিকের গাড়ি সেগুলো সেম ব্রিজকে ইউজ করেই আসছে, কিন্তু এইখান থেকে সামনে থেকে ডাইভারশন নিয়ে নিচ্ছে। যেমন লরিটা একটু আগে ডাইভারশন নিল, লোকজন সেই রেস করবে সেরকম রাস্তা। মার্ক করেনি, এই 2-3 দিন খুলেছে বলছি তো, এটা এক্সপেরিমেন্টালি খুলেছে, আবার জানি না মাঝখানে বন্ধ করে দেবে নাকি। না না, এই যে লরিগুলো আসছে দেখতে পাচ্ছ না, ও মানে 750 মিটারে গিয়ে আমরা উঠে যাবো আবার নর্মাল রাস্তায়। সময় প্রায় 2:17, আর আমরা ঢুকছি ডালখোলা থেকে বিহারের দিকে, কিষানগঞ্জের দিকে। জায়গাটা খুব প্রবলেমেটিক। এখানে যে যেদিকে পারে সেদিকে যায়, মানে যেরকম টিপিক্যালি হয় আর কি। দেখুন খুব সুন্দরভাবে এলাম, হাইওয়ে, ফ্লাইওভার, 6 লেন, ব্যাস এবারে এখানে এসে খেলা শেষ। এখন থেকে দেখাচ্ছে 134 কিলোমিটার আমাদের যেতে হবে হোটেল পৌঁছতে গেলে, আর টাইম দেখাচ্ছে বিকেল 5টায়। আর রাস্তার এই অবস্থা কিন্তু এই অঞ্চলে খুব একটা ভালো না, মানে এই স্ট্রেচটাতে রাস্তার কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নয়, মানে গাড়ি লাফায়, প্রচণ্ড পরিমাণে লাফায় এখানে। যে যেমন পারে সে সেমনভাবে এখানে যায়, আর যাই হোক কিছু করার নেই। এইটুকু ওটা ভৌগোলিকভাবে এই অংশটা যেহেতু বিহারের মধ্যে, তো আমরা এখন বিহারে ঢুকে যাব একটু পরে, আবার তারপরে আবার বেঙ্গলে চলে আসবে। একটা অল্টারনেটিভ রাস্তা আছে বেঙ্গল টু বেঙ্গল রোড, কিন্তু সেই বেঙ্গল টু বেঙ্গল রোডটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সেটা এত সরু, আর লোকের বাড়ির পাশ দিয়ে, উঠোনের পাশ দিয়ে রাস্তা, তো প্রচণ্ড হ্যাজার্ডাস রাস্তা, তো সেটা যাওয়াও মুশকিল। সময় হচ্ছে 2:47, আর আমরা ক্রস করছি
কিষানগঞ্জ ফ্লাইওভার দিয়ে আমরা যাচ্ছি, কিষানগঞ্জ স্টেশনের পাশ দিয়ে। পাশেই রয়েছে হাওড়া এনজেপি যে মেন লাইন, সেই মেন লাইন যেখান দিয়ে আপনার সমস্ত বন্দে ভারত, দার্জিলিং মেল এইগুলো হাওড়া বা শিয়ালদা থেকে ছেড়ে এনজেপি পর্যন্ত আসে। আর তার পাশে এই যে কিষানগঞ্জের ফ্লাইওভারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অবস্থা খুব খারাপ ছিল কয়েক বছর আগে পর্যন্ত। এখন তো দেখছি অবস্থা বেশ সুন্দর, বেশ আরামসে আমরা পেরিয়ে যেতে পারছি। আর এটা দুপুরের টাইম বলে বোধহয়। আর আজকে দ্বিতীয় কারণ হতে পারে আজকে ফার্স্ট মেয়ের জন্য ছুটি থাকতে পারে অনেক কিছু, সেটা একটা কারণ হতে পারে। তো যাই কারণ হোক, বেশ ভালোভাবেই আমরা কিষানগঞ্জ ফ্লাইওভার পেরিয়ে যাচ্ছি। 2:47 বাজে এখন টাইম। আচ্ছা, এরপরে আমাদের এখনও 104 কিলোমিটার বাকি আছে। 100 কিলোমিটারই ধরুন, একদম হোটেলের দোরগোড়ায় পৌঁছতে। সময় এখন 4টে, আর আমার পিছনে কি দেখুন, এই চা বাগান দেখলেই মনে হয় না আমরা উত্তরবঙ্গে এসে গেছি, নর্থ বেঙ্গল এসে গেছি, আমারও মনে হয়। ওই জন্য চা বাগানের পাশে অন্যবার তো যখন বাসে যাই, ট্রেনে যাই, দাঁড়ানোর সুযোগ পাই না, এই চা বাগানগুলোর পাশে এবারে দাঁড়িয়েছি। এদিকেও চা বাগান আছে, আবার এই রাস্তার এপাশে তো চা বাগান আছেই। যদিও এই চাগুলো হয়তো খুব একটা ভালো কোয়ালিটির চা নয়, কিন্তু দেখতে তো ভালোই লাগছে। আর আমরা এখানে প্রায় 5-10 মিনিট দাঁড়িয়ে আছি। চাইলে অনেক আগেই পৌঁছে যেতে পারতাম আমাদের শিলিগুড়ির যে গন্তব্য, বাট একটু দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে যাচ্ছি। আর শেষের মাত্র 35-36 কিলোমিটার বাকি আছে। আর আমাদের এখন টাইম তো বললাম 4টে বাজে, আর আমাদের পৌঁছানোর টাইম হবে প্রায় ধরুন 5:30, 6টা, 5:30টায় আশা করি পৌঁছে যাব। দেখা যাক। সময় হচ্ছে 4:23, আর আমরা ঢুকে গেলাম বাগডোগরা থেকে ডান দিকে নিয়ে এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। এখান থেকে হোটেল এখনও 14 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে, মানে অনেকটাই যেতে হবে। এই শহরের মধ্যে, শিলিগুড়ি শহরের মধ্যে 14 কিলোমিটার মানে অনেক ডিস্টেন্স। 30 মিনিট সময় দেখাচ্ছে, বুঝতেই পারছেন যে মানে কতটা কনজেস্টেড অ্যান্ড মানে সময় লাগবে কতটা। যাই হোক, তবে এইবার খুব ভালো টাইমে আমরা আপাতত ঢুকেছি। এবার হোটেল অবধি পৌঁছাতে পারলে তারপরে বাকি সব ষোলকলা পূর্ণ হয়। এই প্রথমবার আমি বাগডোগরা হয়ে ঢুকলাম, অন্যবার তো আমরা ফুলবাড়ি হয়ে ঢুকি। ফুলবাড়ি হয়ে ঢুকতে গিয়ে গতবার যা অবস্থা হয়েছিল, সে একটা মানে একেবারে সেই অফ রোডিংয়ের মধ্যে গিয়ে পড়েছিলাম, যেখানে লরির চাকাও বসে যাচ্ছে। সেখানে আমি আমার 4 চাকার গাড়ি নিয়ে যেতে হয়েছিল সেইখান দিয়ে কোনো রকমে। তো এইবার যাই হোক, এইবার তার জায়গায় তো আমরা বাগডোগরা দিয়ে ঢুকেছি। আশা করি সেরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে না। আর অবভিয়াসলি গাড়ি চালানোর স্ট্রেস অনেকটা কমেছে গতবারের থেকে। রাস্তা অনেক বেটার হয়েছে, অনেক জায়গায় বাইপাসগুলো খুলে গেছে। রায়গঞ্জ বাইপাস খুলে গেছে, বহরমপুর বাইপাস খুলে গেছে, ডালখোলা বাইপাস আর ইসলামপুর বাইপাস তো ছিলই, তাই মোটামুটি, আর মালদা বাইপাসও ছিলই। মোটামুটি সব জায়গায়, তার মানে বড় বড় জায়গাগুলো যেগুলোতে জ্যাম হতো সেগুলোতে বাইপাস খুলে গেছে, তাই জন্য আর অতটা অসুবিধাও হচ্ছে না। অবশেষে 5টা নাগাদ আমরা পৌঁছলাম হচ্ছে আমাদের হোটেল শিলিগুড়িতে। এটাতেই আমরা 2019 সালে না কত সালে, একটা 21 সালে বোধহয় আমরা পেলিং এসেছিলাম। তখন এই সিগনেট স্টাইল তানিয়াস যে হোটেল, সেখানেই আমরা ছিলাম। এখানে থাকার একটা কারণ হচ্ছে এখান থেকে সেবক রোডটা খুব কম ডিস্টেন্সে ডাইরেক্ট অ্যাক্সেস করা যায়, মানে খুব কম ডিস্টেন্সে আমি সেবকের রাস্তায় উঠে পড়তে পারবো। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে বেসমেন্টে, মানে গাড়ি নিয়ে আসলে আমরা এই হোটেলটার কথা ভাবতে পারি। গাড়ি না নিয়ে আসলে তো অনেক হোটেল আছে থাকার জন্য। শিলিগুড়িতে বেসিক্যালি একটু গাড়ি পার্কিংয়ের জায়গার সমস্যা, কনজেস্টেড শহর যেটা, মানে যেরকম হয় আর কি। এমনিতে আমরা সব থেকে মানে একদম যেটা স্টার্টিং যেটা ক্যাটাগরি হয় সেটাই নিই, জাস্ট 1 নাইটের জন্য। রুমের সাইজ এরকম, রুমের সাইজ খুব একটা বড় হয় না এতে, জাস্ট ছোট একটা কোজি রুম হয়। আর তার জন্যই মানে সেটা ফাইন, যদিও ঠিক আছে। আমাদের মেন যেটা দরকার সেটা হচ্ছে গাড়ি পার্কিং আর ঠিকঠাক একটা লোকেশন। তো সেই দুটো চেক বক্স এটা টিক করে দেয়। 5:30 থেকে 5টা, প্রায় 11.5 ঘন্টা মতো। এর মধ্যে 2 ঘন্টা আমাদের ড্রোন শট তুলতে, আমাদের খেতে, এসবে আমাদের চলে গেছে। তো আলটিমেটলি আমাদের টোটাল টাইম, হয়তো যেটা মুভিং টাইম আমরা আমি যদি বলি কতখানি লেগেছে আমাদের গাড়ি চালাতে, হয়তো 9.5-10 ঘন্টা আমরা গাড়ি চালিয়েছি। আর বাকি সময়টা আমাদের খেতে লেগেছে। টোটাল 11.5 ঘন্টা লেগেছে আমাদের এখানে আসতে। আরেকটু আগে আসা গেছে, 4:30টার সময় আমরা পৌঁছে গেছিলাম বাগডোগরা। আস্তে আস্তে আসছিলাম, তাড়া নেই কোনো।